আমরা প্লেটে যে খাবারটা দেখি তার শুরুটা কিন্তু হয় মাটি থেকেই। কিন্তু ভাবুন তো, আমাদের এই খাদ্য ব্যবস্থার যে মূল ভিত্তি সেই মাটি যদি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, ঠিক তাই ঘটছে। আজকের এই আলোচনায় আমরা সেই জীবন্ত মাটিরই একটা হেলথ চেক আপ করব। দেখব এর অসুস্থতার কারণটা কি, আর এর পেছনের বিপদগুলোই বা কতটা গভীর। সমস্যাটা ঠিক কতটা বড় সেটা বোঝানোর জন্য চলুন একটা সংখ্যা দিয়ে শুরু করা যাক। ৮৩০ মিলিয়ন। হ্যাঁ, এই বিশাল সংখ্যাটাই আমাদের আজকের সংকটের কেন্দ্রবিন্দু। এই ৮৩০ মিলিয়ন আসলে হেক্টরের হিসাব। মানে ৮৩০ মিলিয়ন হেক্টর মাটি আমাদের এই গ্রহের একটা বিশাল অংশ রাসায়নিকভাবে এতটাই ক্ষতিগ্রস্ত যে তাকে গুরুতর অসুস্থ বলা চলে। ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের পৃথিবীটাই যেন এক বিরাট রোগী, যার জীবনী শক্তি ধীরে ধীরে ফুরিয়ে আসছে। এই মাটি তার স্বাভাবিক কাজ করার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছে। তো প্রশ্ন হল, এই অসুস্থতার আসল ডায়াগনোসিসটা কি? আর তার চেয়েও বড় যে প্রশ্নটা মাথায় আসে, এর কি কোনো প্রতিকার সম্ভব? চলুন একজন ডাক্তারের মতোই আমরা মাটির এই অসুস্থতার গভীরে যাই আর এর সমাধান খোঁজার চেষ্টা করি। আচ্ছা, প্রথমে আমাদের রোগী মানে এই পৃথিবীকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করা যাক। মাটির এই অসুস্থতা, যার জন্য মঙ্গম আমরাই দায়ী, তার লক্ষণগুলো ঠিক কি কি? অসুস্থ মাটির লক্ষণগুলো অনেকটা ওয়ার্নিং সাইনের মতো, যেমন গাছের শিকড় ঠিকমতো বাড়তে পারছে না বা পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, কিংবা হয়তো মাটির উপর লবণের একটা সাদা আস্তরণ দেখা যাচ্ছে। আবার ফসলের পাতাগুলো কেমন যেন পুড়ে যাওয়ার মতো দাগ ধরা। এমনকি মাটির চরিত্রটাই বদলে যায়, শুকনো অবস্থায় পাথরের মতো শক্ত আর ভিজলেই একদম চটচটে কাদা। এগুলোই হলো বিপদের প্রথম সংকেত। এই যে লক্ষণগুলো আমরা দেখলাম, এর পেছনে মূলত তিনটি প্রধান রাসায়নিক সমস্যা কাজ করে। চলুন এই তিনটি অসুখ সম্পর্কে এবার একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। একদম সহজ করে বলতে গেলে এই তিনটে প্রধান অসুস্থতা হল অ্যাসিডিফিকেশন বা অম্লীকরণ, যেখানে মাটিতে অ্যাসিডের পরিমাণ প্রয়োজনের চেয়ে অনেক বেড়ে যায়; স্যালিনাইজেশন বা লবণাক্তকরণ, যেখানে লবণের মাত্রা অতিরিক্ত হয়ে যায়; আর হল সোডিসিটি, যেখানে সোডিয়ামের পরিমাণ বিপজ্জনকভাবে বৃদ্ধি পায়। প্রথম অসুস্থতা অ্যাসিডিফিকেশন বা অম্লীকরণ। এর প্রধান কারণ হল অ্যামোনিয়াম ভিত্তিক সারের, যেমন ধরুন ইউরিয়া, অতিরিক্ত ব্যবহার। এই সার যখন মাটিতে মেশে তখন প্রচুর হাইড্রোজেন আয়ন তৈরি করে, আর এই আয়নগুলোই ধীরে ধীরে মাটির পিএইচ কমিয়ে দেয়, মানে সোজা কথায় মাটিকে অ্যাসিডিক বা অম্লীয় করে তোলে। দ্বিতীয় সমস্যাটা হল স্যালিনাইজেশন বা লবণাক্তকরণ। একটু ভাবুন, লবণাক্ত জল দিয়ে জমিতে সেচ দেওয়া হচ্ছে, কিন্তু সেই জল বেরিয়ে যাওয়ার কোনো ভালো ব্যবস্থা নেই। তখন কি হয়? জল তো বাষ্প হয়ে উড়ে যায়, কিন্তু লবণটা গাছের শিকড়ের কাছেই জমে থাকে। এভাবেই মাটি ধীরে ধীরে মারাত্মক লবণাক্ত হয়ে পড়ে। আর ৩ নম্বরটা হলো সোডিসিটি। এটা লবণাক্তটার চেয়েও কিছুটা আলাদা আর জটিল। এক্ষেত্রে মাটিতে সোডিয়াম আয়নের পরিমাণ এতটাই বেড়ে যায় যে তা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের মতো উপকারী খনিজগুলোকে তাদের জায়গা থেকে সরিয়ে দেয়। ফলে মাটির কণাগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যায়, আর মাটির পুরো গঠনটাই ভেঙে পড়ে। এই তিনটি অবস্থা কিন্তু শুধু মাটির মধ্যেই আটকে থাকে না, বরং এগুলো পুরো ইকোসিস্টেমে একের পর এক মারাত্মক জটিলতা তৈরি করে। চলুন দেখি এর প্রভাব ঠিক কতটা সুদূরপ্রসারী হতে পারে। অম্লীয় মাটির একটা ভয়ঙ্কর দিক হল অ্যালুমিনিয়াম টক্সিসিটি। যখন মাটির পিএইচ ৫.৫-এর নিচে নেমে যায়, তখন মাটিতে থাকা অ্যালুমিনিয়াম গাছের জন্য বিষাক্ত হয়ে ওঠে। এটা সরাসরি গাছের শিকড়কে আক্রমণ করে, যার ফলে গাছ জল বা পুষ্টি কোনোটাই ঠিকমতো নিতে পারে না। ফলাফল, গাছের বৃদ্ধি পুরোপুরি থেমে যায়। লবণাক্ত মাটির ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। একে বলা হয় শারীরবৃত্তীয় খরা। মানে মাটিতে হয়তো প্রচুর জল আছে, কিন্তু লবণের ঘনত্ব এত বেশি যে গাছ সেই জলটা টেনে নিতেই পারে না। ব্যাপারটা অনেকটা তৃষ্ণার্ত কোনো মানুষের সমুদ্রের মাঝে থেকেও জল পান করতে না পারার মতো। এই পুরো প্রভাবটা একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে, যেমনটা আমরা এখানে দেখছি। প্রথমে মাটির গঠন ভেঙে পড়ল, তার ফলে ফসল পুষ্টিহীন হয়ে পড়ল। সেই ফসল খেয়ে পশুদের স্বাস্থ্য খারাপ হলো, আর সবশেষে সেই খাদ্যশৃঙ্খলের শেষে থাকা মানুষের পুষ্টিতেও এর প্রভাব পড়ল। এটা একটা ভয়াবহ চেইন রিঅ্যাকশন, তাই না? তাহলে এই সমস্যাগুলো সঠিকভাবে নির্ণয় করা যায় কিভাবে? বিজ্ঞানীরা মাটির স্বাস্থ্য পরীক্ষার জন্য কিছু নির্দিষ্ট টেস্ট করেন, যেগুলো অনেকটা আমাদের ল্যাব রিপোর্টের মতোই কাজ করে। মাটির স্বাস্থ্য মাপার জন্য মূলত ৩টে প্রধান পরীক্ষা আছে। প্রথমটা হলো পিএইচ টেস্ট, যা দিয়ে মাটির অম্লতা বা খারত্ব বোঝা যায়। দ্বিতীয়টা হলো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বা ইসি টেস্ট, যেটা মাটিতে মোট লবণের পরিমাণ বলে দেয়। আর ৩ নম্বরটা হলো ইএসপি টেস্ট, যা বিশেষভাবে সোডিয়ামের মাত্রাটা জানায়। এই ৩টি রিপোর্ট একসাথে করলে মাটির আসল রোগের চিত্রটা পরিষ্কার হয়ে যায়।
তো রোগ যখন নির্ণয় হয়ে গেছে তখন তো চিকিৎসার দিকে নজর দিতেই হবে আর আসার কথা হলো সঠিক পরিকল্পনা আর ব্যবস্থা নিলে এই অসুস্থ মাটিকেও কিন্তু সারিয়ে তোলা সম্ভব। প্রত্যেকটা রোগের জন্য কিন্তু নির্দিষ্ট চিকিৎসাও আছে। যেমন ধরুন, মাটি বেশি অম্লীয় হয়ে গেলে চুন ব্যবহার করে তার অ্যাসিড ভাবটা কমানো হয়। আবার লবণাক্ত মাটির জন্য পরিষ্কার জল দিয়ে লিচিং করা হয়, মানে সোজা কথায় লবণটাকে ধুয়ে বের করে দেওয়া হয়। আর সোডিক মাটির ট্রিটমেন্টটা একটু অন্যরকম। সেখানে প্রথমে জিপসাম দিয়ে সোডিয়ালকে সরানো হয়, তারপর লিচিং করা হয়। শুধু তাই না, এর পাশাপাশি কিছু বিশেষ সহনশীল ফসল চাষ করলেও মাটির স্বাস্থ্য ফেরাতে দারুণ সাহায্য হয়। তবে শুধু রাসায়নিক চিকিৎসা করলেই হবে না, মাটিকে আবার জীবন্ত করে তোলাটাও সবচেয়ে জরুরি। কম্পোস্ট বা সবুজ সারের মতো জৈব জিনিস ব্যবহার করলে মাটি শুধু যে দ্রুত সুস্থ হয় তাই না, বরং দীর্ঘমেয়াদে তার উর্বরতা আর জীবনী শক্তিও ফিরে পায়। শেষে একটা কথা মনে রাখা খুব দরকার, মাটিকে সারিয়ে তোলা কিন্তু কোনো ওয়ান টাইম ফিক্স নয়। এটা আসলে যত্ন আর পুনর্জন্মের একটা নিরন্তর প্রক্রিয়া। আমাদের কাজ হলো প্রকৃতির এই নিরাময় প্রক্রিয়ায় একটু সাহায্য করা। সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যদি মাটি আমাদের জীবনের আসল ভিত্তি হয়, তাহলে এর যত্ন নেওয়ার দায়িত্বটা তো আমাদের সকলেরই। আমরা সেই দায়িত্বটা কিভাবে পালন করব, সেটাই এখন সবচেয়ে বড় বিবেচনার বিষয়।